এবং বিকাশ দুই ভাই এবং তাদের মা হেমলতা দেবী আসানসোল শহরে বাস করত। হেমলতা দেবী ছিলেন অত্যন্ত লোভী প্রকৃতির একটি মহিলা। বড় ছেলে বিমল সাগরিকা নামের একটি মেয়েকে বিয়ে করেছিল। সাগরিকা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের একটি মেয়ে। যেহেতু সাগরিকার বাবার সেরকম একটা সামর্থ্য ছিল না, তাই সাগরিকাকে হেমলতা দেবী সেরকম একটা পছন্দ করতেন না। তাকে দিয়ে সমস্ত বাড়ির কাজ করিয়ে নিতেন। হঠাৎ করে একদিন পরিমল আগরওয়াল নামে একজন ধনী ব্যবসায়ী হেমলতা দেবীর সঙ্গে দেখা করতে হেমলতা দেবীর বাড়িতে এলেন। আপনি তো হেমলতা দেবী, আপনার সঙ্গে একটু কথা ছিল। আসলে আমার মেয়ে শিলা আপনার ছোট ছেলে বিকাশকে খুব পছন্দ করে। দুজনে একসাথে কলেজে পড়াশোনা করার সময় থেকে ওদের আলাপ। আমার মেয়ে আপনার ছেলেকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই নিরুপায় হয়ে আমি আপনার বাড়িতে আসতে বাধ্য হলাম। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার একমাত্র মেয়ে শিলার সঙ্গে আপনার ছোট ছেলে বিকাশের বিয়ে দিতে চাই। হেমলতা দেবী যেহেতু অত্যন্ত লোভী প্রকৃতির মহিলা ছিলেন, তাই এই অফার তিনি আর কোনোভাবেই রিফিউজ করলেন না। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। এ তো আমার পরম সৌভাগ্য যে আপনার মতন এত বিত্তশীল একজন মানুষের জামাই হতে পারবে আমার ছোট ছেলে। এ তো আমার পরম পাওয়া। আমাদের কোনো আপত্তি নেই। কিছুদিন পর সবার সম্মতিতে বিকাশ এবং শিলার বিয়ে সম্পন্ন হলো। এসো শিলা, ভেতরে এসো। তোমার জন্য বাড়ির সবাই ওয়েট করে আছে। কখন তোমাকে সবাই দেখতে পাবে সেই ভেবে। আমার জন্য ওয়েট করার কি দরকার? আমি কি বলেছি আমার জন্য কাউকে ওয়েট করতে? আর তাছাড়া আমার একদম ক্রাউড ভালো লাগে না, তাই আমি চাই না একদম ক্রাউড থাকুক। তুমি তোমার মাকে বলে দাও যাতে করে উনি বাড়ির সমস্ত ভিড় ক্লিয়ার করেন। কিভাবে কথা বলছো শিলা? তুমি বাড়ির নতুন বউ, সবাই তোমাকে দেখতে এসেছে। এখন এরকম ভাবে বলা যায় না যে সবাই বাড়ি চলে যাও। চলো বাড়ির ভেতরে চলো। এই বলে বিকাশ এবং শিলা বাড়ির ভেতরে ঢুকলো। শিলা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে হওয়ায় সে কোনো কিছুর সঙ্গেই অ্যাডজাস্ট করতে পারতো না। কই কই দেখি আমার নতুন বৌমাকে দেখি। ও মা, আমার নতুন বৌমা কি সুন্দরী হয়েছে, দেখে তো চোখই ফেরাতে পারছি না আমি। পাশ থেকে একজন প্রতিবেশী বলে উঠল, দিদি তুমি না চোখ সরাতে পারলে আমরা দেখবো কি করে? আমাদের চোখটাকেও কাজে লাগাতে দাও। এই যান যান, সবাই যে যার বাড়ি যান তো। অনেক নতুন বউ দেখা হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট করব। এই আপনাদের মিডল ক্লাস ফ্যামিলিদেরকে নিয়ে প্রবলেম। কোথাও কিছু হলো তো আপনারা সবাই মিলে এসে ভিড় জমাতে শুরু করলেন। ডিসগাস্টিং। বিকাশ, ঘরে চলো। আর এই যে শাশুড়ি মা, আপনি আমার রুমটা ঠিক করে দিয়েছেন তো? কালকে তো সমস্ত লোক এসেছিল। এসি কুলার সবকিছু লাগানো হয়ে গেছে তো? আর ফ্রিজটা কিন্তু আমার ঘরেই থাকবে, কেননা ওটা আমার সব সময় কাজে লাগবে। তাই ফ্রিজটা কোথাও রাখার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বৌমা, সমস্ত কিছু রাখা হয়ে গেছে। আমি কালকেই সমস্ত কিছু সেটিং করিয়ে দিয়েছি তোমাদের রুমের। বড় বৌমা, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও ছোট বৌমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। মেয়েটা কত কষ্ট করে এসেছে ওদের বাড়ি থেকে। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 2 ঘন্টা। মেয়েটা 2 ঘন্টা এসি গাড়িতে বসেছিল। না জানি ওর কতই না কষ্ট হয়েছে। তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি নিয়ে আসছি মা। এই বলে বড় বৌমা কিচেনের উদ্দেশ্যে গেল এবং সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে তার ছোট যা শিলাকে দিল। শিলা কোল্ড ড্রিঙ্কস দেখে বলল, ও মাই গড, কোল্ড ড্রিঙ্কস! সেটা তো আমি খাই না। আমার জন্য ডাবের জল নিয়ে আসুন, ওটা হেলদি অপশন, আমি খাবো ওটা। বড় বৌমা যাও, এক্ষুনি বাজারে যাও আর ডাব নিয়ে এসো ছোট বৌমার জন্য। বাবা দিদি, তুমি তো মনে হয় খুব বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছো। এই বউকে তো দেখলেই মনে হয় বড় লোকই চাল। তোমার তো মুখে এত কথা, কই তুমি তো তোমার ছোট বৌমাকে কিছুই বলতে পারছো না? বড় বউ হলে তো এতক্ষণ তুমি কত কথা শুনিয়ে দিতে। তোমাকে তাহলে তোমার ছোট বউ জব্দ করেছে বলো? আরে না, ও অত্যন্ত ধনী পরিবারের মেয়ে, ওর অতটুকু আবদার তো আমাদের রাখতেই হবে। আর তাছাড়া বড় বৌমার সঙ্গে ছোট বৌমার কোনো তুলনাই হয় না। ঠিক আছে, যাও যাও, তোমরা এখন বাড়ি যাও। আমার ছোট বৌমা একদম পছন্দ করছে না যে তোমরা এখানে থাকো, তাই আমিও তোমাদের আর অ্যালাউ করতে পারছি না। মেয়েটা বাড়িতে আজকে প্রথম দিন এসেছে, তাই ওর কিছু আবদার আমাকে মানতেই হবে। সমস্ত প্রতিবেশীরা বাড়ি থেকে চলে গেল। এরকম ভাবেই কিছুদিন সময় কাটতে লাগলো। শিলা কাউকে সেরকম একটা পাত্তা দিত না। সে নিজের রুমেই থাকতো বেশিরভাগ সময়টা। একদিন শিলা তার শাশুড়ি মাকে ডাকলো, মা, আপনি কি করছেন? বেলা 8টা বেজে গেল, এখনো আমার ব্রেকফাস্ট এলো না রুমে। তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা পাঠান।
বড় বৌমা, যাও যাও, তাড়াতাড়ি যাও, ছোট বৌমার ব্রেকফাস্টের রুমে দিয়ে এসো। কি করো কি তুমি? এতক্ষণ আমার ছোট বৌমাটা না খেয়ে আছে। আহারে, বেচারার বোধহয় খুব খিদে পেয়েছে। সেই কখন উঠেছে আমার ছোট বৌমা, দিয়ে শরীর চর্চা করছিল। তুমি আর এসবের মর্ম বুঝবে কি? আর কিছু করার ছিল না বড় বৌমার, তাই সে তড়িঘড়ি ব্রেকফাস্ট নিয়ে শিলার রুমে গেল। এ কি, তুমি এই প্লেটটাতে কেন নিয়ে এসেছো খাবার আমার জন্য? কালকে আমার বাবা যে নতুন লাউ পলা সেটটা পাঠিয়েছেন, সেই সেটটাতে তোমাকে খাবার দিতে হতো আমার জন্য। যাও এক্ষুনি প্লেটটা চেঞ্জ করে নিয়ে এসো। আমি এক প্লেটে কিন্তু বেশি দিন ব্রেকফাস্ট খাই না। অবশ্য তুমি এসবের মর্ম কি করে বুঝবে? তুমি তো স্টিলের থালাতে ব্রেকফাস্ট ডিনার সব করো। আর শোনো, আর যেন কোনোদিন না বলতে হয় যে তুমি আমাকে বিভিন্ন রকমারি প্লেটে কিন্তু ব্রেকফাস্ট ডিনার এসব সার্ভ করবে। ঠিক আছে শিলা, এবার থেকে এরকম ভুল আমার আর হবে না। মা, আমার রুমের গিজারটা খারাপ হয়ে গেছে, তাই আপনি ওটা সারানোর ব্যবস্থা কেন করেননি? আসলে বৌমা, তুমি তো বলোনি আমাকে গিজার খারাপ হয়েছে বলে, নইলে তো আমি মিস্ত্রি ডেকে সারাইয়ের ব্যবস্থা করে দিতাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আজকেই খবর পাঠিয়ে দিচ্ছি মিস্ত্রিকে। আমি হট ওয়াটার ছাড়া স্নান করতে পারি না, তাই আপনি এক্ষুনি আমার জন্য হট ওয়াটার নিয়ে আসুন। বড় বৌমা, শিলার জন্য এক্ষুনি গরম জল নিয়ে এসো। বড় বৌমা গরম জল করে নিয়ে আসছিল। এমন সময় গরম জল তার পায়ে পড়ে পা পুড়ে যায়, কিন্তু তাতেও শিলার কোনো দয়ামায়া হয় না। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে বাড়ির ছোট বউ হেনস্থা করতে লাগলো বাড়ির সবাইকে। তার শাশুড়ি মা কিছু বলতে পারতো না, কেননা তার ছিল টাকার খুব লোভ। যদি বড়লোক ছোট বৌমা চটে যায় তাহলে টাকা আসা বাড়িতে বন্ধ হয়ে যাবে, সেই ভেবে কিছুই বলতো না ছোট বৌমাকে। এই রকম ভাবেই একদিন সবাই খাবার টেবিলে খেতে বসেছিল, আর শিলাও বসেছিল সবার সঙ্গে। হঠাৎ করে বড় বৌমার হাত থেকে একটি প্লেট পড়ে যায়। হোয়াট ননসেন্স! তুমি এটা কি করলে? এটা আমার বাপি কালকেই অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসে দিয়েছিল। এটার দাম কত জানো তুমি? আইডিয়া আছে কোনো তোমার? এরকম প্লেট কখনো দেখেছো? মানে তোমার মাথা টাথা কিছু খারাপ হয়ে গেছে নাকি? এই বলে রাগের চোটে শিলা বড় বৌদিকে এক চড় বসিয়ে দিল। সবাই দেখে অবাক হয়ে গেল। বড় বৌমা বলল, আসলে একটু অন্যমনস্ক ভাবে খাবার পরিবেশন করতে করতে কখন হাত থেকে পড়ে গেছে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করো, আর ভুল হবে না এরকম। খাবার টেবিলে সবার খারাপ লাগলেও কেউ কিছু বলতে পারছিল না। হঠাৎ করে বিমল তার বউয়ের অপমানের প্রতিবাদ করে উঠল। কিরে বিকাশ, তোর বউকে কিছু বলবি না? তোর বউ কি শুরু করেছে? আমি সারাদিন বাইরে থাকি কাজের জন্য ঠিকই, কিন্তু যতক্ষণ থাকি ততক্ষণ সবই বুঝতে পারি। আর আজকে তো সমস্ত সীমা পার করে দিয়েছে তোর বউ। তোর বড় বৌদির গায়ে হাত দিয়েছে পর্যন্ত, তাও তুই কিছু বলতে পারছিস না। আমি আমার বউয়ের এরকম অপমান কিন্তু একদম মানবো না। আর মা, তুমি কিছু বলবে না? বিকাশের খারাপ লাগলেও বিকাশ কিছুই বলতে পারলো না। সে চুপ করে মাথা নিচু করে থাকলো। কি বলবো বাবা, ছোট বৌমার এত দামি প্লেট ভেঙে দিয়েছে বড় বৌমা। এখন তো ওর রাগ হবেই। বড় বৌমা, দেখে কাজ করবে তো নাকি? কি যে করো কে জানে। তাই বলে গায়ে হাত তুলবে? ছোট হয়ে বড়দের গায়ে হাত তুলবে? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি আমার বউকে নিয়ে এখনই বাড়ি থেকে চলে যাব। এই বলে বিমল তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিমলের মা এবং বিমলের ভাই মনে মনে দুঃখ পেলেও মুখে কিছুই বলতে পারলো না, কেননা বিমলের মা ছিলেন অত্যন্ত লোভী প্রকৃতির একটি মহিলা, আর বিকাশ অশান্তির ভয়ে কিছুই বলতে পারতো না। এরকম ভাবেই কিছুদিন চলতে লাগলো। দিন দিন শিলার অত্যাচার বাড়তেই লাগলো। বাড়ির কোনো কাজের লোক টিকতে পারতো না শিলার ভয়ে, কেননা শিলা কারণে অকারণে প্রচন্ড অশান্তি করত বাড়ির কাজের লোকেদের সঙ্গে। তাই কোনো কাজের লোকই তাদের বাড়িতে আর কাজ করতে রাজি হলো না। সমস্ত চাপ এসে পড়লো শিলার শাশুড়ি মার ওপর। একদিন সকালবেলা, মা, আমি যোগা করব, তাড়াতাড়ি আমার যোগা ম্যাটটা নিয়ে আসুন। কোথায় গেলেন আপনি? সারাদিন তো কিছুই করেন না। সকালবেলা সবার জন্য একটু ব্রেকফাস্ট বানান, আর একটু লাঞ্চ বানান, আর ডিনার বানান। তাছাড়া আপনার ছেলে তো সারাদিন বাড়িতেই থাকে না, শুধু আমার জন্য খাবার বানাতে হয়, আর আপনার নিজের জন্য। তাড়াতাড়ি নিয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে, 7টা বেজে গেল। আমার কিন্তু যোগা টাইম ওভার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। শিলা এরকম ভাবে চিৎকার করতে থাকলো নিজের রুম থেকে। হেমলতা দেবী তড়িঘড়ি করে যোগা ম্যাট নিয়ে ওপরে উঠতে যাবে, এমন সময় হোঁচট খেয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে হেমলতা দেবী প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। বাবা গো, মা গো, মরে গেলাম, কেউ আছো বাঁচাও। কিন্তু তাতেও তার ছোট বৌমা নিচে নেমে আসলো না।
এমন সময় তার বড় ছেলে এবং বড় বৌমা বাড়িতে আসে কিছু প্রয়োজনে। হঠাৎ করেই হেমলতা দেবীর এরকম চিৎকার শুনে তারা দৌড়ে হেমলতা দেবীর কাছে যায়। গিয়ে দেখে হেমলতা দেবী পড়ে আছে এবং তার একটি পা ভেঙে গেছে। তড়িঘড়ি তারা হসপিটালে নিয়ে যায় হেমলতা দেবীকে। কিছুদিন পর হসপিটাল থেকে সুস্থ হয়ে হেমলতা দেবী তার বড় ছেলে এবং বড় বৌমার বাড়িতে গিয়ে ওঠে। আচ্ছা মা, এতদিন ধরে আপনি এত কিছু সহ্য করেছিলেন কেন ওই বাড়িতে? আপনি তো একটা ফোন করতে পারতেন আমাদেরকে, আপনার বড় ছেলে গিয়ে আপনাকে নিয়ে আসতো। আপনার এই বয়সে পা ভাঙতে হতো না তাহলে। আপনি কেন বলেননি মা? বড় বৌমা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি কোনোদিন তার প্রতিবাদ করনি। তোমার যে কোনো কিছুতে খারাপ লাগতে পারে সেটা আমি কখনো ভেবেই দেখিনি। আসলে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম টাকার কাছে। যেহেতু ছোট বৌমার বাবা বড়লোক ছিলেন, তাই আমি কিছু বলতেই পারিনি ছোট বৌমাকে কোনোদিন। তুমি চলে আসার পর থেকে আমার উপর কাজের চাপ আরোই বেড়ে যায়। সমস্ত কাজ আমাকে দিয়েই করিয়ে নিত ছোট বৌমা। আমার বয়স হয়েছে আর শরীরও সেরকম ভালো থাকে না, তাই খুব অসুবিধে হলেও তোমাদেরকে কিচ্ছু বলিনি কোনোদিন, কেননা আমার বিবেক তখন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তোমার সঙ্গে এত অন্যায় করার পরেও যদি আমি তোমাদের সাহায্য চাইতাম তাহলে তোমরা কি মনে করবে, এটা ভেবে আমি কিছু বলিনি। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না। তুমি আমাদের কাছে এখানেই থাকবে। আর বিকাশের যদি তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে হয় তাহলে এখানে এসেই দেখা করে যাবে বিকাশ। আমি বিকাশকে না হয় ফোন করে বলে দেব। আর তোমার ছোট বৌমা যে অহংকারী, সে কখনোই তোমাকে দেখতে আসবে না। এরকম ভাবেই হেমলতা দেবী বড় ছেলে এবং বড় বৌমার কাছে খুব আনন্দের সঙ্গে থাকতে লাগলো। আর বিকাশ যেহেতু বউয়ের মুখের ওপর কিছুই বলতে পারতো না, তাই বিকাশকে ওই রকম ভাবেই ওই বাড়িতেই থাকতে হলো। কই রে পায়েল, এবার ঘুম থেকে ওঠ। কত বেলা হয়েছে দেখেছিস? তোর এবার বিয়ের বয়স হয়েছে। শ্বশুর বাড়িতেও কি এরকমভাবে ঘুমাবি নাকি? তখন দেখবো শাশুড়ি কেমন অ্যালাউ করে এসব। ওহ মা, তুমি আবার শুরু করলে সকাল সকাল। তুমি এখন যাও তো, আমি এখন উঠবো না ঘুম থেকে। আমার ভালো লাগছে না, কাল অনেক রাতে ঘুমিয়েছি, তাই আজকে আমি এখন একদম উঠবো না। কেন এত রাত করে ঘুমিয়েছিস কেন? কিছু তো কাজ করছিলিস না? পড়াশুনো তো সব শিখেই উঠে গেছে। নিশ্চয়ই ফোনে বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যাট করতে করতে রাত 12টা বাজিয়েছিস। দেখবো আর কতদিন এরকম চলে। আমি তোর বাবাকে বলছি তোর জন্য যেন দেখাশুনো শুরু করে দেয়। আরে মা, তুমি চাপ নিও না, আমি ঠিক শাশুড়িকেও বস করে নেব। দেখবে আমি শুয়ে শুয়ে চ্যাট করবো আর শাশুড়ি মা সমস্ত কিছু কাজ করে নেবে। হা হা হা, আমার কথা মিলিয়ে নিও। ঠিক আছে, তুমি ব্রেকফাস্টটা দাও, আমি যাচ্ছি। কোনোদিন তো দেখলাম না তুই আমাদের জন্য কিছু বানিয়েছিস। তোর 24 বছর বয়স হলো, এখনো অবধি আমিই সারা জীবন ব্রেকফাস্ট বানিয়ে আসছি। কবে যে তুই একটু মানুষ হবি কে জানে। পায়েল ছিল অত্যন্ত অলস প্রকৃতির একটি মেয়ে। বাড়িতে কোনো কাজ করতো না, সারাদিন মোবাইল নিয়েই বসে থাকতো আর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতো। সময় মতো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে চলে আসতো। পায়েলের দেখাশোনার জন্য পায়েলের মা পায়েলের বাবাকে বলতে লাগলো, বলছি শুনছো, মেয়েটার তো একটা বিয়ে দিতে হবে নাকি? তোমার মেয়েকে দেখেছো দিন দিন কি পরিমাণে অলস প্রকৃতির হয়ে উঠেছে। আর ভালো লাগছে না বাবা। এই মেয়েকে শ্বশুরবাড়িতে দায়িত্ব নিতে হবে এবার। তুমি একটু খোঁজ খবর নেওয়া শুরু করো তো। পায়েলের বাবা পায়েলের জন্য দেখাশোনার খোঁজ খবর লাগাতে থাকে। এদিকে শিল্পী দেবী তার একমাত্র ছেলে অমলের জন্য একটি সংস্কারী মেয়ের সন্ধান করছিলেন। এরকমই একদিন, কই গো গিন্নি, এক কাপ চা খাওয়াও, মাথাটা বড্ড ধরেছে, চাটা দাও। কোথায় থাকো তুমি? এই নিয়ে সকাল থেকে 5 বার চা করলাম, আর ভালো লাগে না। সারাদিন তোমাদের ফাইফরমাস খাটতে খাটতে আমার বয়সটাও বেড়ে গেল কত, দেখেছো? একবারও ভেবেছো? আমি এবার ভাবছি ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসবো। বৌমার হাতে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিয়ে আমি আরাম করে বসে থাকবো। বৌমা না হয় পরে খুঁজবে। ছেলেকে কখনো জিজ্ঞেস করে দেখেছো ছেলে বিয়ে করতে রাজি আছে কিনা? অমল, এখানে আয় তো বাবা একবার, তোর সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ মা, তাড়াতাড়ি বলো, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আজকে একটা অফিসে জরুরি মিটিং আছে। আজকে আর তোর অফিস যাওয়া হবে না বাবা। আমি তোর জন্য একটি মেয়ের সন্ধান পেয়েছি। আমি তোর বিয়ে দেবো এবার। আজকে মেয়ে দেখতে যাব, তুইও যাবি আমাদের সঙ্গে। আরে বাবা, তুমি এর মধ্যে সন্ধানও করে ফেলেছো? তাহলে তো একবার মেয়েটাকে দেখে আসতেই হচ্ছে। মা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমার এখন একদম সময় নেই, আর আমি যেতে পারবো না। তোমরাই বরং মেয়েকে দেখে এসো। আরে মা, না মানেই হ্যাঁ। দাদা কি আর বলবে যে দাদা বিয়ে করতে চায়? তোমাকে তো বুঝে নিতে হবে। তোমরা দাদার জন্য মেয়ে দেখো, আমার দাদা ঠিক রাজি হয়ে যাবে বিয়ে করতে। তুই এবার মার খাবি কিন্তু, বড্ড বেশি পেকে গেছিস। তোর পড়াশোনা নেই?
এরকম বললে কি করে হবে বাবা? আমার বয়স হচ্ছে এবারে, আমি কি আর সংসারের দায়িত্ব নিতে পারছি? আমি ভাবছিলাম বৌমার হাতে সংসারের দায়িত্ব দিয়ে আমি একটু আরাম করব। কিন্তু তোদের তো এসব সহ্য হয় না, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুতে নেই তোদের, চলে গেলাম আমি। শিল্পী দেবী এরকম ভাবে জেদ করাতে অমল এক প্রকারের বাধ্য হয়ে মায়ের কথায় রাজি হয়ে যায়। তারপর তারা পায়েলকে দেখতে পায়েলের ঘরে যায়। আসুন আসুন, বাড়িতে আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার কি সৌভাগ্য, আপনাদের মতো মানুষেরা আমার মেয়েকে দেখতে এসেছেন। পায়েল, প্রণাম কর, মনে হচ্ছে খুব পয়সাওয়ালা শ্বশুরবাড়ি, তোকে মনে হয় কোনো কাজ করতে হবে না। পায়েলকে দেখে তাদের সবার খুব পছন্দ হয়। শিল্পী দেবী পায়েলকে জিজ্ঞাসা করেন, এই যে আমার হবু বৌমা, বাড়ির কাজকর্ম কিছু জানো না? জানো না? না জানলে কোনো অসুবিধে নেই, আমি সব শিখিয়ে দেব। আজকালকার মেয়েরা পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে, কখন আর ঘরের কাজ করবে। আমি তো কিছুই কাজ জানি না, আর এমনভাবে প্রশ্ন করছে দেখো যেন বাড়িতে কাজের লোক নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি সমস্ত কাজকর্ম করতে পারি। এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে হয়। তারপর কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে পায়েল এবং অমলের বিয়ে সম্পন্ন হয়। বৌমা, কালকে তোমার প্রথম রান্নাঘরে রান্না করা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যেও, আর বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হব। আমার আর কোনো চিন্তা নেই, আমার বৌমা চলে এসেছে। আমি এবার কদিন আরাম করে জীবন কাটাবো। তুমি সমস্ত কিছু দেখে নিতে পারবে তো মা? এই সমস্ত কথা শুনে পায়েলের তো প্রচণ্ড মাথা গরম হচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। এসব শুনে পায়েলের ননদ বলে উঠল, মা, আমার মনে হয় বৌদি ভয় পেয়ে গেছে। বৌদি, তুমি আদেও এসব কিছু করতে পারো তো? যদি না পারো তাহলে এক্ষুনি বলে দাও, আমার মা কিন্তু সবাইকে সব কাজ শিখিয়ে দেয়। আহ, কেন বৌমার পিছনে লাগছিস? বেচারা অনেক দূর থেকে এসেছে, একটু রেস্ট করতে দে। যাও বৌমা, তুমি ঘরে যাও। পরদিন সকালবেলা বৌমা, ও বৌমা, অনেক বেলা হলো, এবার ঘুম থেকে উঠে পড়ো। আজকে থেকে তো তোমাকে সংসারের সব দায়িত্ব বুঝে নিতে হবে, তাড়াতাড়ি ওঠো। কি হলো, এখনো ঘুম থেকে উঠছো না কেন? এরকম ভাবেই শিল্পী দেবী ডাকাডাকি করতে থাকে তার বৌমাকে। পায়েল সমস্ত কিছু শুনতে পেলেও না শোনার ভান করে শুয়ে থাকে। বাধ্য হয়ে শাশুড়ি সমস্ত কাজকর্ম শুরু করে দেয় এবং সমস্ত কাজকর্মই শাশুড়িমাই কমপ্লিট করে। বাবা, শাশুড়ি মা, কেমন জব্দ করলাম আপনাকে। আপনি তো খুব ভেবেছিলেন যে আমাকে দিয়ে সমস্ত কিছু কাজকর্ম করিয়ে নেবেন আর আপনি আরাম করবেন, কিন্তু আমার নামও পায়েল। হ্যাঁ, আমিও জানি আপনাকে কেমনভাবে জব্দ করতে হয়। আর একটুক্ষণ ঘুমিয়ে নিই, তারপর যখন খাবার টেবিলে খাবার দেওয়া হবে তখন না হয় যাব, গিয়ে একটা কিছু নাটক করে দেব। যথারীতি পায়েল অনেক দেরি করে ঘুম থেকে উঠল এবং ব্রেকফাস্ট টেবিলে পৌঁছালো। মা, সরি, আমার খুব ভুল হয়েছে। আসলে কালকে রাতে সেরকম একটা ভালো ঘুম হয়নি, তাই আর সকালবেলা আমি চোখটাই খুলতে পারিনি। আপনাকেই সমস্ত কিছু কাজ করতে হলো। আই এম এক্সট্রিমলি সরি। আরে না না বৌমা, ঠিক আছে, এরকম এক আধ দিন হতেই পারে। তুমি বরং আমাদেরকে বিকেলে কিছু বানিয়ে খাইও। যথারীতি বিকেলবেলা যখন শাশুড়িমা খাবার বানানোর জন্য পায়েলকে বলল, তখন পায়েল বলল, মা, আসলে আমাদের একটা নিয়ম আছে, বিয়ের 7 দিন অবধি নতুন বউ কোনো কাজ করতে পারবে না। ওটাই আমার মা টেলিফোনে জানালো আমাকে। আমি না হলে ভেবেছিলাম আপনাদের জন্য অনেক কিছু খাবার বানাবো, কিন্তু পারলাম না। কি আর করি বলুন, নিয়ম তো ভাঙতে পারি না। শিল্পী দেবীর আর কিছু করার ছিল না। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো। শিল্পী দেবী নিজের বাড়ির সমস্ত কিছু কাজকর্ম একা হাতেই করত, আর নতুন বৌমা পায়েল আরাম করে ঘরে এসির হাওয়াতে বসে থাকতো। এরকমই একদিন কেমন সবকটাকে কাজকর্ম করাচ্ছি, ওরা ভেবেছিল যে আমাকে দিয়ে সমস্ত কাজকর্ম করিয়ে নেবে আর নিজেরা বসে বসে খাবে। আসলে এই সমস্ত কিছু আমার মা কিছুই বলেনি, যাতে করে আমার কাজ করতে না হয়, সেই জন্যই আমি এরকম নাটক করেছি। এবার বুঝবে বাড়িতে বউ নিয়ে এসে কাজ করানোর কেমন জ্বালা। আমি তো ভেবেছিলাম এত বড় বাড়ি, অনেক চাকর বাকর থাকবে, কিন্তু এসে তো দেখছি কোথাও কেউ নেই। সমস্ত কাজ এনারা নিজের হাতেই করেন, আর সমস্ত কাজ বাড়ির বউকে দিয়ে করানোর প্ল্যান ছিল। সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছি, বেশ হয়েছে। এই সমস্ত কথাই শিল্পী দেবী আড়াল থেকে শুনছিলেন এবং তার বৌমার ওপর মনে মনে খুব রাগও হচ্ছিল। পরের দিন থেকে বৌমাকে জব্দ করার জন্য সে একটা প্ল্যান করলো। পরের দিন সকালবেলা মা, আমার জন্য খাবার বানাননি? সমস্ত খাবার তো শেষ হয়ে গেছে, আমি এবার কি খাবো? বৌমা, তুমি নিজের খাবারটা নিজে বানিয়ে নিয়ে খেয়ে নাও। আসলে সবার এত খিদে পেয়েছিল যে তোমার জন্য খাবার রাখতেই ভুলে গেছি। আর তাছাড়া তুমি এত দেরি করে ঘুম থেকে ওঠো, ভাবতেই পারি না যে তুমি কি খাবে আর কি খাবে না। পায়েল এক প্রকারের নিরুপায় হয়ে রান্নাঘরে গেল এবং সমস্ত রান্নাবান্না তাকে নিজেকেই করতে হলো।
এরকমভাবে প্রতিদিনই শাশুড়ি খাবার রাখতো না পায়েলের জন্য, তাই পায়েলকেই সমস্ত খাবার বানিয়ে খেতে হতো। আর পায়েলের শাশুড়ি পায়ে ব্যথার নাম করে কয়দিন ধরে খুব নাটক করে বাড়ির সমস্ত কাজ পায়েলকে দিয়ে করিয়ে নিত। এরকমই একদিন, মা, আপনার ব্যাপারটা কি? আপনি তো কোনো কাজই করেন না, আর আপনার পায়ে ব্যথার নাটক শেষ হয়েছে না এখনো চলছে? তাছাড়া রান্না বান্না তো সব কিছু আমাকেই বানাতে হচ্ছে, তাছাড়া ঘরের সমস্ত কাজকর্ম আমাকেই করতে হচ্ছে, কেউ আমাকে একটা হেল্প করার নেই। এরকমভাবে আর কতদিন করতে পারবো সংসারের কাজ আমি? এই সমস্ত কিছু তোমার নিজের ভুলের কারণেই হচ্ছে বৌমা। আমি তো তোমাকে সরল মনে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তো সেই বিশ্বাসের মর্যাদায় রাখোনি। আমি সমস্ত কথা তোমার আড়াল থেকে শুনে নিয়েছিলাম, তারপরেই ভেবেছিলাম তোমাকে দিয়ে কেমনভাবে সংসারে কাজকর্ম করাতে হয় সেটা আমিও দেখিয়ে দেব। এই সমস্ত কথা শুনে পায়েল খুবই লজ্জায় পড়ল এবং সে শিল্পী দেবীর কাছে ক্ষমা চাইলো। আসলে মা, আমি খুব অলস প্রকৃতির একটি মেয়ে, বাড়িতে কোনো কাজকর্মই করতাম না। ভেবেছিলাম বড়লোক শ্বশুরবাড়িতে অনেক চাকর বাকর থাকবে, তারাই সমস্ত কাজ করবে, কিন্তু এখানে যখন এসে দেখলাম আপনারা নিজেরাই বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করেন, তখন আমার দেখে একদমই ভালো লাগেনি। তাই আমি এই সমস্ত কিছু প্ল্যান করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি আর এরকম করব না। আমি সমস্ত কিছু কাজ নিজে হাতে করে নেব। এইভাবেই পায়েল শ্বশুরবাড়িতে সবার মন জুগিয়ে চলতে লাগলো এবং একজন পাকা গৃহিণী হয়ে উঠল। আর পায়েলের শাশুড়িও পায়েলের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে নিজে আরাম করতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।